জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। দেখো, আজকে আমি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই টপিকটি কি? দেখো, আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেটা কি? ভারতের শিল্প বা ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, যেটি আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি এখানে দিয়েছি, দেখো, তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দেবে, যারা তোমরা ডাব্লিউপি এক্সাম দেবে এবং এছাড়াও তোমরা যারা কেপি এক্সাম দেবে, তাদের জন্য এই যে অধ্যায়টি ভারতের শিল্প ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার সেটগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এই ভারতের শিল্প থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন দিয়ে থাকে। আর আমরা আজকে পার্ট ওয়ানে এই ভারতের যে শিল্প রয়েছে সেটাকে আমরা কিছুটা হলেও কভার করার চেষ্টা করব। আর পার্ট টুর মধ্যে আমরা সম্পূর্ণ এই ভারতের শিল্পটাকে কমপ্লিট করে দেব। ঠিক আছে? তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ঠিক আছে? চলো, আজকে যে বিষয় ভারতের শিল্প রয়েছে সেটা আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো শিল্পের সংজ্ঞা। মানে শিল্প জিনিসটা আসলে কি, শিল্প কিভাবে আসলো। দেখো, আমরা যদি আদিমকাল থেকে দেখি যে আমাদের চাষবাস বা পশুপালনে আমাদের প্রধান জীবিকা ছিল, কিন্তু পরবর্তীকালে শিল্পের আবির্ভাব হলো। প্রথমে আমরা যদি দেখি ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে প্রথম শিল্পোন্নতি হয়েছিল 1800 দশকে, তাই তো? তারপর থেকে সমগ্র বিশ্বের মধ্যে শিল্প একে একে কিন্তু প্রসারিত লাভ করে। তো আমাদের এখন যে জীবনকাল চলছে, আমাদের যে এখন অবস্থা চলছে, এখন কিন্তু শিল্পের অ্যাকচুয়ালি শিল্পেরই যুগ বলা চলে। এখন কলকারখানা থেকে শুরু করে সবকিছু কিন্তু শিল্পের মাধ্যমে হয়। তো শিল্পের সংজ্ঞা আমরা প্রথমে জেনে নিই। দেখো, প্রথমে রয়েছে শিল্পের সংজ্ঞা। দেখো, শিল্প আমরা কাকে বলি? শিল্প বলতে দেখো, দ্রব্যের আহরণ, উৎপাদন এবং রূপান্তর বা প্রক্রিয়াজাত করাই হলো শিল্প। তার মানে কোনো কিছু একটা জিনিস আমরা কৃষি, যেমন আমরা ধানটা আমরা আনছি, মানে ক্ষেত থেকে বা মাঠের থেকে কেটে নিয়ে আসছি ধানটা, এবং এই ধানটা আমরা কিছুদিন শুকিয়ে এটাকে কি করবো, সিদ্ধ করে শুকিয়ে আমরা কি মেশিনের মধ্যে ভাঙবো। তো এটাই হচ্ছে এই যে মেশিনের মধ্যে কি হচ্ছে, প্রক্রিয়াজাত করা হচ্ছে, বা আমরা এই ধান থেকে বা গম থেকে বিভিন্ন ধরনের পাউরুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছি। এটাকে কিন্তু শিল্পজাতকরণ কিন্তু বলা হচ্ছে। তো আগেকার দিনে আমরা বাবা কিংবা ঠাকুরদাদের কাছে শুনেছি যে আগের দিনে ঢেঁকি সারার মাধ্যমে চাল কিন্তু আমাদের কি করা হতো, গুঁড়ো করা হতো, কিংবা বাড়ির মধ্যে অনেকে বলে সাম গ্যাহেং, এগুলোর মাধ্যমে কি করা হতো, আগে যে ধান ভোগানো হতো, সেখান থেকে চাল হতো এবং সেই চাল থেকে রান্না করে ভাত হতো। ঠিক আছে? তো এখন কিন্তু আধুনিক যুগ, তাই তো? তো আধুনিক যুগের পরিবর্তন কি, এখন অনেক মেশিন চলে এসেছে যেগুলো কি একবারেই ধান দিয়েই সঙ্গে সঙ্গে চাল হচ্ছে। মানে কোনো শুকারও কোনো ইসে নেই, কোনো সেদ্ধর কোনো মানে ইসে নেই, সিদ্ধ করতে হবে না। ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো এই যে শিল্পের বিকেন্দ্রীকরণ হচ্ছে, শিল্পের দিন দিন প্রসার হচ্ছে, শিল্পের ফলে জনজীবনে একটা নতুন আলোড়নের সৃষ্টি হচ্ছে। তো সেটা থেকে আমরা সেই বিষয়টাই আজকে আমরা করব। যেমন প্রথমে দেখো, লৌহ ইস্পাত শিল্প। যদি আমরা দেখি প্রাচীনকাল থেকেই লোহা একটা পরিচিত জিনিস, যদিও আমরা হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতায় লোহার কোনো কিন্তু খবর পাইনি, কারণ সেই সময় লোহা ব্যবহার হতো না, সেই সময় তামা ব্যবহার করা হতো। কিন্তু আমরা যদি বৈদিক যুগ থেকে শুরু করি, বৈদিক যুগের মানুষ লোহার ব্যবহার কিন্তু করেছিল। ঠিক আছে? তো বৈদিক যুগ থেকে শুরু করে এখন লোহা ছাড়া কোনো কিছু কাজই হয় না। তোমরা বাড়ি বানাও, লোহা লাগবে, কোথাও একটা গাড়ি বানাও, লোহা লাগবে। তো সব কিছু দিয়ে কি লোহা, তাই না? শিল্প কারখানা বানাতে গেলেও আমাদের কি লোহার প্রয়োজন। তো প্রথমে রয়েছে লৌহ ইস্পাত শিল্প, যেটাকে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি বলছে। ওকে, তো দেখি কি বলছে এখানে। দেখো, লৌহ ইস্পাত শিল্প অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। এবার আসি, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলছে এবং অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলছে। এখানে দু ধরনের কথা আসছে, একটা বিশুদ্ধ, একটা অবিশুদ্ধ, তাই তো? তো লোহা একটি কি অবিশুদ্ধ কাঁচামাল।
কেন লোহা বিশুদ্ধ কাঁচামাল? কারণ লোহার যে কাঁচামাল, আমরা যদি ধরো 1 পনের কাঁচামাল নিয়ে আসি লোহার, তো সেখান থেকে পিটিয়ে পুটিয়ে লোহাকে যদি করি 30 কেজি থেকে 40 কেজি ধরো করলাম, তো প্রায় 70 থেকে 60 কেজি এই কাঁচামাল কিন্তু বিনষ্ট হয়ে গেল, এখান থেকে কিন্তু লোহা হলো না। কিন্তু আবার যদি আমরা দেখি আমাদের তুলো ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কার্পাস ইন্ডাস্ট্রিতে যদি আমরা পাট নিয়ে আসি 1 কেজি পাট, সেখান থেকে 1 কেজি বস্ত্র কিন্তু তৈরি হচ্ছে, কোনো কিন্তু কি হচ্ছে না, এখান থেকে ফেলা যাচ্ছে না, ঠিক আছে, অবাঞ্ছিত কিছু হচ্ছে না। তো এই যে 1 কেজি থেকে 1 কেজি হচ্ছে, এটাকে বলা হবে বিশুদ্ধ কাঁচামাল, ঠিক আছে। যে কাঁচামালটাকে আমরা নিয়ে গেলাম শুকিয়ে 1 কেজি হলো, এবং সেটার থেকে কিছু যদি বস্ত্র বা কিছু যদি আসবাবপত্র তো হবে না, এখানে কিছু তো অন্য জিনিস বস্ত্র থেকে শুরু করে কোনো ব্যাগ ট্যাগ তৈরি করা হয়, তো তারও ওয়েট কিন্তু ওই 1 কেজি হবে, তো সেটাকে আমরা কি বলবো, শুদ্ধ কাঁচামাল। আর আমাদের এই লৌহ ইস্পাত কিন্তু হয়ে যাচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। বোঝা গেল? ওকে, নেক্সট লাইনে চলে আসি, কি বলছে, একটি ভারী শিল্পের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প। তো লৌহ ইস্পাত শিল্প কি, একটি আমাদের ভারী শিল্প। নেক্সট দেখো কি রয়েছে, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি স্থাপিত হয় তামিলনাড়ু পোর্টনোভাতে, যেটা 1830 সালে হয়েছিল। তো ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় হয়েছিল? তামিলনাড়ু পোর্টনোভাতে, যেটা 1830 খ্রিস্টাব্দে হয়েছিল। সেই সময় ভারতে কারা রাজত্ব করেছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো। নেক্সট লাইন দেখো কি বলছে, লৌহ ইস্পাত থেকেই বিভিন্ন শিল্পের ছোট বড় যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুত হয় লৌহ ইস্পাত থেকে, তাই একে সকল শিল্পের মেরুদণ্ড কিন্তু বলা হয়। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের, যে সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হচ্ছে। তো আমাদের এখানে অ্যান্সার হবে কি, লৌহ ইস্পাত শিল্প। দেখো, আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড বলেও একে জানা হয়। এরপর দেখো, স্বাধীনতার আগে ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের সংস্থা ছিল 3টি। কয়টি সংস্থা ছিল? 3টি। তার মধ্যে দেখো টিসকো। টিসকোটা কি? জামশেদপুর 1907 সালে স্থাপিত হয়। জামশেদপুরে এটা টিসকো 1907 সালে স্থাপিত হয়। আর 1970 সালে কুলটি এবং 1919 সালে বার্নপুরে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো কিন্তু গড়ে ওঠে। কি কি বললাম তাহলে? জামশেদপুরে এবং আমাদের কোথায়, কুলটিতে আর বার্নপুরে কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো কিন্তু গড়ে ওঠে। স্বাধীনতার আগের কথা বলা হচ্ছে, আমাদের স্বাধীনতা হয়েছিল 1947 সালে, তাই তো। নেক্সট দেখো, ভদ্রাবতী 1930 সালে স্থাপিত হয় কর্ণাটকের ভদ্রাবতীর তীরে। নেক্সট কি বলেছে দেখো, স্বাধীনতার আগে ভারতের প্রথম সফল লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টিসকো, যেটা 1907 সালে হয়েছিল। জামশেদজি টাটা করেছিল এটা। দেখো, স্বাধীনতার পরে গড়ে ওঠা 8টি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো পশ্চিমবঙ্গের দুর্গাপুর, দেখো, রাউরকেল্লা, ভিলাই, বোকারো, সালেম, বিজয়নগর, বিশাখাপত্তনম, দৈতারি, তাই তো। এরপর দেখো, ভারতের একটি মিশ্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? তামিলনাড়ু সালেম। ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের একটি মিশ্র লৌহ ইস্পাত শিল্পের নাম কি? তামিলনাড়ু সালেম। ওকে, নেক্সট দেখো, সেল। ভীষণ ইম্পর্টেন্ট, সেলের পুরো নাম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেলের পুরো নাম। ওকে, এটি কত সালে স্থাপিত হয়? দেখো, 1973 সালে লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও উন্নতির জন্য ভারত সরকার এই সংস্থাটা কিন্তু স্থাপন করেন, একে সেল কিন্তু বলে। বোঝা গেল? মানে এই সেলের সংস্থার নিচেই এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো দেখছো তোমরা, সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে, এর নিচে থাকবে। বোঝা গেল? মানে এদেরকে পরিচালনা করবে সেল। নেক্সট দেখো, সেল ভারতের সরকারি ইস্পাত কারখানাগুলিকে পরিচালনা করে, আর সেল এর সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে। আর সেল এর পূর্ব ভারতের সদর দপ্তর হচ্ছে আমাদের কলকাতায়। সেলের পূর্ব ভারতের সদর দপ্তর হচ্ছে কোথায়? কলকাতায়। নেক্সট দেখো, জামশেদপুর কি হচ্ছিল? টিসকো, তাই না? 1907। দেখো, টিসকো এর পুরো নাম কি?
টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তারপরে টিসকোর পুরো নাম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যার নাম হচ্ছে সংক্ষেপে টিসকো। দেখো ঝাড়খণ্ডের জামশেদজি টাটার উদ্যোগে 1907 সালে গড়ে উঠেছিল এটি। সুবর্ণরেখা এবং খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে এই টিসকো, ভারতের বৃহত্তম এবং বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এটি। নেক্সট দেখো স্বাধীনতার আগে স্থাপিত প্রথম সফল লৌহ ইস্পাত কেন্দ্র এটি। আর জামশেদপুরকে ইস্পাত নগরী কিন্তু বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ইস্পাত নগরী কাকে বলা হয়? জামশেদপুরকে। জামশেদপুর কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে কিন্তু এই জামশেদপুর অবস্থিত। ঠিক আছে, চলো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কিন্তু হবে, ঠিক আছে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি। নেক্সট দেখো বার্নপুর পোল্ট্রি IISCO। দেখো IISCO এর পুরো নাম কি? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বার্নপুর ও কুলটিতে এই IISCO কিন্তু স্থাপিত হয়েছে। বোঝা গেল? দেখো 1870 সালে কুলটিতে এবং 1919 সালে বার্নপুরে এই লৌহ ইস্পাত কারখানা কিন্তু স্থাপন করা হয়। আর 1972 সাল থেকে কারখানা দুটি সেলের অধীনে চলে যায়। বোঝা গেল কত সালে চলে গেল? তাহলে 1972 সালে। নেক্সট দেখো কি রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট DSP, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দামোদর নদীর তীরে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু অবস্থিত। ভারত এবং ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে 1959 সালে গড়ে উঠেছিল এবং 1962 সালে উৎপাদন কিন্তু শুরু হয়। তো দেখো এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কাদের উদ্যোগে শুরু হলো? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে কাদের উদ্যোগে? ভারত সরকার আর ব্রিটিশ সরকার। তখন তো আমাদের দেশ স্বাধীন, কত সালটা দেখে নাও, 1959 সালে, কারণ আমাদের দেশ 1947 স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এটা 1960 সালে স্থাপিত হয়েছিল। তো ভারত সরকার আর ব্রিটিশ সরকার দুজন মিলে এটা কিন্তু এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কিন্তু স্থাপন করলো। এরপর দেখো জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুর কিন্তু বলা হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট। কোথায়? তাহলে জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। এবার দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা DSP হলো ভারতের ও পশ্চিমবঙ্গের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র। বোঝা গেল? এখানে শঙ্কর ইস্পাত কেন্দ্র হচ্ছে ভারতের। নেক্সট দেখো হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL, যেটা হচ্ছে ভিলাই, হিন্দুস্তান স্টিল লিমিটেড ভিলাই। দেখো কি রয়েছে, ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার এটি অবস্থিত। 1960 সালে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় স্থাপিত হয়েছিল। তাহলে এটি হিন্দুস্তান স্টিল লিমিটেড মানে কোন দুটি দেশের সহযোগিতায়? অ্যাকচুয়ালি একটা দেশের সহযোগিতা আর আমাদের দেশের সহযোগিতায় কিন্তু এটি গড়ে উঠেছিল। একে ভারত সরকার আর হচ্ছে আমাদের কি বলা হচ্ছে? সোভিয়েত রাশিয়া। কারণ তখন রাশিয়ার পুরো নাম কি ছিল? USSR, সোভিয়েত রাশিয়া ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সোভিয়েত রাশিয়া 1991 সালে টোটাল 14টা দেশে কিন্তু বিভক্ত হয়ে যায়, সোভিয়েত রাশিয়া ভেঙে যায়। ঠিক আছে, তো সোভিয়েত রাশিয়া কিন্তু 1960 সালে আমরা যদি দেখি হিন্দুস্তান স্টিল লিমিটেড স্থাপন করেছিল ভারত সরকারের উদ্যোগে। এবার দেখো ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কারখানা এটি হিন্দুস্তান স্টিল লিমিটেড। ওকে, নেক্সট দেখো বোকারো স্টিল প্ল্যান্ট BSP, বোকারো স্টিল প্ল্যান্ট নাম কি রয়েছে? 1964 সালে পূর্ববর্তী বিহার বর্তমান ঝাড়খণ্ডের ধানবাদ জেলার দামোদর নদীর তীরে বোকারো কয়লা খনি নিকটবর্তী স্থানে এটি স্থাপিত হয়। ওকে, নেক্সট দেখো ঝাড়খণ্ডের দামোদর এবং
বোকারো নদীর সংযোগস্থলে অবস্থিত এটি ভারত সরকার এবং সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটিও কিন্তু গড়ে ওঠে। তাহলে বোকারো স্টিল প্ল্যান্ট, হিন্দুস্তান স্টিল লিমিটেড যেটা ভিলাই নামে পরিচিত, এই দুটোই কিন্তু আমরা যদি দেখি সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় কিন্তু এটি কিন্তু গড়ে উঠেছে। তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট দেখো রাউরকেলা স্টিল প্ল্যান্ট আরএসপি। দেখে নেই 1956 সালে উড়িষ্যার সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে এটি স্থাপিত হয়। তো কোন নদীর তীরে স্থাপিত হচ্ছে এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। জার্মানির পুরুপস ও ডোমাক বা ডেমাক, পুরুপাস এবং ডেমাক কোম্পানির কারিগরি সহযোগিতা নিয়ে এই ইস্পাত কারখানা গড়ে তোলা হয়। মূলত আকরিক লোহার উৎসের উপর নির্ভর করে এটি গড়ে তোলা হয়েছিল। এরপরে দেখো কি রয়েছে, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট। দেখো 1992 সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সন্নিকটে বালাচিরুভূতে ভারতের প্রথম সমুদ্র উপকূলবর্তী অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র কিন্তু গড়ে ওঠে, যেটার নাম হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শিল্প সম্পর্কে। দেখো কি রয়েছে, ভিলাই ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র। নেক্সট দেখো জামশেদপুর ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। নেক্সট দেখো স্পঞ্জ লোহা উৎপাদনে ভারত বিশ্বের প্রথম এবং ইস্পাত পিণ্ড উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে। নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশে কোটা গুডেম স্পঞ্জ লোহা উৎপাদনে প্রথম, আর আকরিক লোহা গড়িয়ে সরাসরি টুকরো টুকরো করে প্রস্তুত করা হলে তাকে স্পঞ্জ আয়রন বলে। তাহলে স্পঞ্জ আয়রন কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো দুর্গাপুর, বার্নপুর, ভিলাই, রাউরকেল্লা, বোকারো, ভদ্রাবতী প্রভৃতি সরকারি কারখানাগুলি সেইলের অধীনে আছে। আর ভারতের একটি মিশ্র ইস্পাত কেন্দ্রের নাম হলো তামিলনাড়ুর সালেম, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। আর ভারতে প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয় পশ্চিমবঙ্গের বার্নপুরে, কুর্তিতে। বোঝা গেল? তো দেখো এই ছিল আজকে আমাদের ভারতের শিল্পর প্রথম পার্ট। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর 2 দিনের মধ্যে আমাদের সেকেন্ড পার্ট চলে আসবে ভারতের শিল্প থেকে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে।